হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে কালকে ঘটনা শেয়ার করতে পারিনি, কারণ একটু কাজে গেছিলাম, একটু কাজে অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে সময় করে উঠতে পারিনি। তবে আজকের ঘটনাটা আমি তোমাদের বলতে পারি, গায়ে কিন্তু একটা শিহরণ কোথাও বয়ে যাবে। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। আত্মীয় পরিজন বন্ধু বান্ধবকে অবশ্যই শেয়ার করো। একটা ভয়েস পেয়ে এত মনটা খুশি হয়েছে, ভয়েসটা এখানে শেয়ার করলাম। 1 মিনিটেরও কম ভয়েস, একটু শুনে নাও। গুড মর্নিং দিদি, একটা গুড নিউজ আছে। আজকে আমার একটা বান্ধবী, মানে আমারই বান্ধবী, তা ও হচ্ছে তোমার বড় ফ্যান, ঠিক আছে? ও তোমার সব প্রত্যেকটা ভিডিও দেখে। তা আমাকে বলছে যে তুই হচ্ছে সোনা দিদির কাছে গেছিলি? আমি বলছি হ্যাঁ। বলছে আমি ওনার ওনার প্রত্যেকটা ভিডিও, জানিস, প্রত্যেকটা ভিডিও আমি দেখি, আমি একটা ভিডিও ওনার মিস করি না। প্রত্যেকদিন রান্না করি আর দেখি। তো বলছে যে ও, আমি বললাম যে হ্যাঁ দিদি, এরকম এরকম দিদির সঙ্গে আমার দেখ। বলছে তোদের ভিডিও আমি দেখেছি, দেখে তাই ভাবলাম যে দিদির কাছে তোরা গেলি আর আমি যেতে পারছি না। বললো, তাই শুনে আমার খুব ভালো লাগলো। তার মানে আছে, আমাদের এখানেও আছে অনেক তোমার ফ্যান, কিন্তু জানতে পারলে হয়, মানে দেখলে হয়তো জানা যাবে। ও যেরকম বলেছে, আর হয়তো কালকেও এসে আরেকজন বলবে। এইগুলো সব বড় মারই কাজ। তোমাদেরও ভালো লাগবে, কারণ আমরা তো পরিবারের মানুষ। তো আমাদের পরিবারের মানুষগুলো যখন আমাদের কোনো কিছুতে ফিডব্যাক দেয় বা তারিফ করলে, কার না ভালো লাগে তারিফ শুনতে বলো তো? যাই হোক, দেখতে দেখতে কিন্তু ঠান্ডা বিদায় নিল, গরম চলে আসলো। এই সময়টা প্রচন্ড কষ্ট হয় প্রত্যেকটা মানুষের। তো সবাই বেশি বেশি করে জল খেও, নিজেদের কিন্তু শরীরের যত্ন রেখো। তাহলে চলো এবার ঘটনায় যাই। ঘটনাটা এক নার্সিং হোমের। বললাম না প্রথমে, আজকের ঘটনা জমে গেল, দারুণ ভয়ের। এক নার্সিংহোমের এক সিস্টার দিদির ঘটনা। সিস্টার দিদির বাড়ি ব্যারাকপুরেই। দিদিভাই আমার সাথে অনেক দিন ধরেই কিন্তু যোগাযোগ, এর আগেও দিদিভাইয়ের ঘটনা আমরা পেয়েছি। দিদিভাইয়ের সাথে রিসেন্ট আমার যোগাযোগ হয় আবারও, কারণ অনেক সময় হয়, মানে তারও কাজের চাপে, আমারও কাজের ব্যস্ততার মাঝে হয় কখনো কখনো আর কথাবার্তা বলা হয় না। তো হঠাৎ করে দিদিভাইয়ের সাথে আমার কথা হয়। দিদিভাই আমাকে বলেন যে কেমন আছেন, অনেকদিন পর আপনার সাথে আবার যোগাযোগ করছি। আপনি আমার দুটো ঘটনা শেয়ার করেছিলেন 2025-এ মাঝামাঝিতে। তো দিদিভাইকে আমি বললাম যে হ্যাঁ ভালো আছে, আপনি কেমন আছেন। তারপর আমি ঘটনাটা ওনার কাছ থেকে শুনতে চাই। দিদিভাই বলেন, এক মাতৃ সদনে কাজ করি, তো সেইখানে ঘটনাটা কিন্তু ঘটে। দিদিভাই জানান, আমি যেদিন রাতে নাইট শিফটিং আমার ডিউটি শুরু হয়, সেই দিনকে আমি জানি না, অ্যাকচুয়ালি সকালবেলা এক পেশেন্ট ওয়ার্ড নাম্বার 19 সেখানে অ্যাডমিট হয়। আমাকে, আমার উপরে যে সিনিয়র ছিলেন উনি আমাকে বললেন, আমার নাম ধরে, যে দেখো ঝর্ণা, আমি কাল্পনিক নাম দিলাম, হ্যাঁ। বলছে ঝর্ণা, তুমি 19 নম্বর ওয়ার্ডের একটা পেশেন্ট রয়েছে, ওকে একটু মানে বিশেষ করে টেক কেয়ার করবে, কারণ বাড়ির লোক অনেক করে রিকোয়েস্ট করে। দেন ওনার একটু বয়সও হয়েছে, উনি একটু এজেড। তো ভালো কথা। বললো ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। তা ওনার কাছে একটা ডায়েরি থাকে, যার মধ্যে পেশেন্টের নাম, পেশেন্ট কোথা থেকে আসছে, কটার সময় অ্যাডমিট হলো, পেশেন্টের টাইম টু টাইম একটা টেবিল থাকে, যেখানে টাইম টু টাইম টাইম টেবিল যেটা বলে ওনাদের ভাষায়, মানে কোন সময় ওষুধ দিচ্ছে, আপনার কতক্ষণ পর আবার নেক্সট ওনাকে ওষুধটা দেবে, সেগুলো সব একটা ছোট্ট ডায়েরির মধ্যে প্রত্যেকটা প্রত্যেকটা পেশেন্টেরই কিন্তু ওগুলো লেখা থাকে। তো ঝর্ণা দিদিভাই উনি সেই ডায়েরিটা ওনার কাছ থেকে নেয়, যিনি সিনিয়র ছিলেন ওনার কাছ থেকে নিয়ে উনি ওই 19 নম্বর যে ওয়ার্ড ওখানে যান। যেতে উনি দেখছেন যে উনি মানে হয়তো কোনো শ্বাস প্রবলেম হচ্ছে, অনেকক্ষণ ধরে অস্থির 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 করছে। মানে যেরকম দেখবে যখন মানুষ শ্বাস নিতে পারে না, তখন না
এরকম জোরে জোরে যখন নিঃশ্বাসটা ভিতর থেকে টানে একটা শব্দ হয়, ঠিক ওরকম একটা শব্দ হচ্ছে। তখন আমাদের এই ঝর্ণা দিদিভাই উনি গিয়ে তখন ওনাকে বলে যে আপনার কি কোনো প্রবলেম হচ্ছে, আপনি কি মানে নিঃশ্বাস নিতে পারছেন না? তখন সে বলে যে আমার খুব শ্বাস প্রবলেম হচ্ছে, আমাকে কিছু একটা করেন। তো উনি আকার ইঙ্গিতে অনেক কিছু বোঝাতে চান, যেটা ওই সময় দাঁড়িয়ে ওনার বোঝার কোনো রকম সিচুয়েশন ছিল না। উনি তখন ভাবছিল পেশেন্টটাকে আমি অ্যাকচুয়ালি কিভাবে মেডিসিন দিয়ে ঠান্ডা করবো বা উনি ঘুমের মধ্যে চলে যাবেন। তো ওই সময় রাতের বেলা কোনো ডক্টর কিন্তু ভিজিট করে না, ছিল না, এমার্জেন্সি হলে আসে। তো সেখানে ঝর্ণা দিদিভাই ভাবলেন যে ওনাকে আমি একটা ইঞ্জেকশন দিই। ইঞ্জেকশনের নামটা উনি আমায় বলেছে, আমি এখানে প্রকাশ করছি না, ওনারা জানেন। সেই ইঞ্জেকশনটা দেন যাতে উনি আস্তে আস্তে ঘুমিয়ে পড়েন, ওনার যে শ্বাস প্রবলেমটা হচ্ছে সেটা ঠিক হয়ে যাবে। তো উনি ইঞ্জেকশনটা পুশ করেন, দেওয়ার পর দেখে যে পেশেন্ট আস্তে আস্তে ওই নিঃশ্বাসটা নেওয়াটা একটু কম হয়। তা উনি তখন ওখান থেকে আস্তে করে বেরিয়ে গেটটা ভেজিয়ে দিয়ে চলে যান। এবার সকালবেলা উনি আর আসেননি, জানো পেশেন্ট তো ঘুমাচ্ছে, আর গিয়ে কি হবে, উনি ওনার মতো চলে যান। সকালবেলা যিনি হেড দায়িত্বে দিয়ে গেছিলেন উনি তখন বলছে ঝর্ণা, রাতের বেলা তুমি পেশেন্টের কাছে গেছিলে? বলছে হ্যাঁ গেছিলাম দিদি, ওনার খুব শ্বাস প্রবলেম হচ্ছিল, আমি ওনাকে এই ইঞ্জেকশনটা পুশ করি, উনি ঘুমিয়ে পড়েন, আমি দেখে চলে এসেছি। তখন বলল যে কাজটা খুব ভালো করেছো, ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো, তোমার তো ডিউটি আওয়ার্স এখানে অফ হচ্ছে, তুমি একবার রাউন্ড দিয়ে যাও, তারপর আমি একটু বেলা হলে যাচ্ছি, হয়তো এখনো ঘুমাচ্ছে। তা তখন ঝর্ণা দিদিভাই উনি যান। যখন যান তখন দেখছে পুরো শরীর না নিস্তেজ, পুরো শরীর নিস্তেজ, কোনো রকম নিঃশ্বাস উনি নিচ্ছেন না। দিদিভাই কিন্তু তখন বুঝতে পারেন যে উনি অ্যাকচুয়ালি মারা গেছেন। দিদিভাই বেরিয়ে এসে সিনিয়র যিনি ছিলেন ওখানে নার্স, ওনাকে বলেন যে দিদি আমার মনে হচ্ছে এক্সপায়ার করে গেছে। বলছে কি কি বলছো তুমি, এক্সপায়ার করে যাবে মানে? এরকম তো কোনো ওনার ক্রিটিক্যাল মানে কোনো প্রবলেমই ছিল না, কি হলো? বলছে জানি না, শ্বাস তো নিচ্ছে না। তখন উনি বলছে চলো তো দেখি। দুজনে আসে, এসে যখন কেবিনে ইয়েতে ঢোকে, ওয়ার্ডে ঢোকে, তখন দেখছে যে হ্যাঁ সত্যি তো এক্সপায়ার করে গেছে। নারী দেখে তখন বলল যে হ্যাঁ উনি মারা গেছেন। আচ্ছা ঠিক আছে ঝর্ণা, তুমি একটা কাজ করো, তাহলে তুমি একটু দেরি করেই বাড়ি যাও, ওনার বাড়ির লোককে একটা কল করো। বাড়ির লোককে ওই ডায়েরির মধ্যে নাম্বার লেখা ছিল, ডায়েরি দেখে রীতিমতো কল করে। বাড়ির লোক তো সেই এসে উত্তাল হয়ে যায় যে এমন তো কিছু হয়নি, আমার পেশেন্ট মারা গেল কি করে, কি হয়েছে, আপনারা কি করেছেন স্যার, নানা রকম একটা বাজে সিচুয়েশন ওখানে তৈরি হয়, যেটা আমরা প্রায় শুনি, এরকম মানে হয় সব জায়গায় আমরা শুনতে পারি। অ্যাকচুয়ালি কি প্রবলেম হয়েছে কি হয়নি এই জিনিসটা মানে কি করে বোঝাবে, ওনারাও তো কিছু করেনি। আর কখনোই নার্সরা এটা করে না যে জেনে বুঝে তাকে মানে মৃত্যু ইয়েতে পাঠিয়ে দেবে, এটা কখনো হয় না। তো তখন ঝর্ণা যে দিদিভাই ছিলেন নার্স, উনি তখন বলল যে না আমি তো এরকম রাতের বেলা একটা মানে ইঞ্জেকশন দিয়েছি, এটা বলতে যাবে যখন, তখন ওনার উপরে যিনি সিনিয়র ছিলেন উনি তখন আস্তে করে হাতটা জাস্ট টিপে দেয়, বললো তুমি কি দিয়েছো সেটা আমি জানি, তুমিও জানো, কিন্তু এখন উত্তাল পেশেন্টের পরিবার মানে তখন অগ্নিমুখী হয়ে গেছে। এখন এই মুহূর্তে কোনো ইঞ্জেকশনের কথা বলো না, কারণ বললে ওনারা ভাববে কোনো ইঞ্জেকশন ভুলভাল দিয়ে, যেটা সব জায়গায় মানুষ বোঝে না হয় তোমরা মেরে ফেলেছো, কেস উল্টো হয়ে যাবে, ভাঙচুর হবে, এই জন্য এখন কোনো রকম কোনো কথা বলো না। যখন এই কথা বলে তখন উনি চুপ করে যায়। ঝর্ণা দিদিভাই বলেন আসলে কি জানেন তো, আমরা কখনো পেশেন্টকে মেরে ফেলার জন্য তাদের চিকিৎসা করি না, আমরা নিঃস্বার্থভাবে দুটো টাকার জন্য, মাইনের জন্য, সংসারের জন্য, টাকার জন্যই তো কাজটা করি। যেই কাজটা করি আমরা আমাদের সাধ্য মতো 100% দিয়ে কাজটা করি। আমরা কখনো কাউকে মেরে ফেলার এই জিনিসটা ভাবিও না। আমরা ভাবি পেশেন্টের পরিবার একটা পেশেন্টকে যেরম ভাবে এনেছে সে যেন হাসতে হাসতে
সুস্থ হয়ে তার বাড়ির লোক আর পেশেন্ট যেন ভালোভাবে বাড়ি যেতে পারে। আমরা এটাই চাই। আমরা কখনো কোনো পেশেন্টকে যে মেরে ফেলবো বা তাকে কোনো রকমভাবে হার্ম করব, এটা আমরা কোনো দিন, আমার মনে হয় কেউই এটা মনে করে না, কেউ না। কারণ আমরা চাই একটা পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হয়ে সে তার বাড়িতে তার পরিবারের কাছে ফিরে যাক। এইটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা, আর এইটাই আমাদের কাছে আনন্দ। কিন্তু ওই যা সিচুয়েশন, যাই হোক, একটা সময় নিয়ন্ত্রণে আসে সবকিছু, পুলিশও আসে, ডেড বডি আমরা ছেড়ে দিই, নিয়ে চলে যায়। এবার ঘটনাটা ঘটে, এই যে ঝর্ণা দিদি ভাই, যার কাল্পনিক নাম দিয়েছি, অ্যাকচুয়ালি উনি হচ্ছে ওই মাতৃ সদনের একজন মানে আয়া। উনি বলেন, আমার এই ঘটনাটা প্রায় না মানে মনে পড়তো যে যখন আমি ওনাকে দেখতে যাই, উনি স্বাস্থ্য নিতে পারছিলেন না, সাথে না অনেক কিছু উনি বলার চেষ্টা করছিল, যেরকম বুঝতে পারছিল যে কিছু একটা ভয় উনি পাচ্ছে। আর একটা কথা যেটা উনি বলেন, মানে আমাদের ঝর্ণা দিদি ভাই বলছে, আমি তো ওখানের একজন কর্মরত, বহু বছর পুরনো একজন, তো আমি আয়া, আমার অভিজ্ঞতায় আমি দেখেছি 19 নম্বর ওয়ার্ডটায় অনেক কেউ মারা যায়। খুব কম সংখ্যক মানুষ আছে যারা ধরো দিনের দিন আসলো কোনো কারণে, হ্যাঁ, হয়তো চলে গেল, মানে খুব কম ওখানে কিন্তু বাঁচে, বেশি এক্সপায়ারি হয়ে যান। তো সেই দিনকে ওই ভদ্র মহিলা যেরকম ভাবে কিছু একটা আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছিল, মনে হচ্ছিল যে উনি কিছু একটা এই কেবিনে দেখতে পাচ্ছে। আমি বুঝতে পারছিলাম, কারণ এরকম অনেক অভিজ্ঞতা উনি শেয়ার করেন পর পর। বলছে, ম্যাডাম, একদিন আমি ওই মানে ওয়ার্ড নাম্বার যে 19, আমি ওইখানে গিয়ে শুয়েছিলাম দুপুরবেলা, আমার ডিউটি ছিল। তো সবাই, মানে তখন অত পেশেন্ট নেই, আমরা 6-7 জন ছিলাম। তা সবাই বলল যে দুপুরবেলা পেশেন্ট নেই, আমরা বাড়ি থেকে সব ভাত টাত খেয়ে এসছি, ওনার বাড়ি খুব কাছে। উনি বলছে সবাই নিয়ে আসে, যার বাড়ি কাছাকাছি তারা ভাত খেয়ে আসে বাড়ি দিয়ে গিয়ে। তো পেট ভরে খেয়ে দিয়ে এসছি, গরমের সময় আমাদের যে হেড ছিলেন বলল, তোরা বসে থেকে কি করবি, তোরা একটা কাজ কর, গিয়ে যা পাখা চালিয়ে ঘুমা, কি করবি বসে থেকে। সব এক জায়গায় বসেছিলাম একটা বেটের ওপর, তো যে যার মতো গিয়ে বেটে শুয়ে পড়ে। তা আমি ওই 19 নম্বর যে বেড নম্বরটা, ওয়ার্ডও 19, বেড নম্বরও 19, বলছে আমি ওখানে গিয়ে শুয়ে পড়ি। যখন আমি শুয়ে রয়েছি, আমার খুব ভালো করে মনে আছে, আমাদের যে হেড নার্স ছিলেন, নার্স দিদি নিবেদিতা ওনার নাম, ওনার নামটা নিবেদিতা, এর আগেও বলেছিল, আরো এরকম ঘটনা আমি আগেও বলেছি তোমাদের। তো বলছে ওই যে হেড নার্স নিবেদিতা দিদি, উনি আসলো, এসে বলছে, প্রথমে বলছে আমি ঘুমাচ্ছি যখন, মানে ভাত ঘুমটা না খুব দেখবে মানে আরামদায়ক, ভাত খাওয়ার পর 10-15 মিনিট ঘুমটা যে হয় না, সলিড, খুব আরামদায়ক। বলছে আমি ঘুমিয়ে পড়েছি, গিয়ে একটা পায়ের জুতোর আওয়াজ হয়, মানে কেউ যেন ছপ 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 করে আসছে। আমার হালকা হালকা কানে সাউন্ডটা আসছে পায়ের জুতোর। তারপর মনে হলো কেউ আমার কেবিনের দরজাটা খুললো, খুলে কেউ ঢুকলো, ঢুকে আমাকে বলছে, এই ঝর্ণা, তাড়াতাড়ি আয়, একটা পেশেন্ট এসছে, ব্লিডিং হচ্ছে, তাড়াতাড়ি আয়, ব্যান্ডেজ করতে হবে। খুব জোরে বলে সে আবার গেটটা ভেজেই চলে গেল। আমার হালকা করে কানে আসতে আমি উঠে বসলাম, দেখলাম দরজাটা হালকা খোলা। দুপুর বেলার ঘটনা এটা, 1:30-2 বাজে দুপুরে, হালকা এরকম খোলা। তা আমি তাড়াতাড়ি করে উঠে জুতোটা পরে বেডটা ঠিক করে চাদরটা আমি ছুটলাম নিচে, ওটা দোতলায়, আমি নিচে আসলাম। নিচে আসতে উপর থেকে সিঁড়ি দিয়ে নামছি, দেখছি কেউ নেই। পেশেন্ট আসলে কথাবার্তা একটা হইচই হয়, কোনো কিছু আওয়াজ হচ্ছে না। আমি নিচে আসলাম, নিচে এসে আমি বললাম, কই ও দিদি, ও নিবেদিতা দিদি, আমি নাম ধরে ডাকছি। তখন নিচে একটা ওয়ার্ডে
দুজন শুয়েছিল, মানে আমাদেরই শতে একশতে, আমরা সব আয়া। তো আমাকে বলল, কিরে ঝর্ণা, নিবেদিতা দিদিকে ডাকছিস, এখানে আয়। আমি ভিতরে দরজা খুলে বললাম, কি ব্যাপার, তোমরা এখনো শুয়ে রয়েছো? নিবেদিতা দিদি আমাকে গিয়ে বলল যে একটা পেশেন্ট এসছে, ব্লিডিং হচ্ছে, তাকে ব্যান্ডেজ করতে হবে, তোমরা শুয়ে রয়েছো, কোথায় পেশেন্ট কোথায়? তখন ওরা আমাকে বলছে, ভাই রাতের বেলা মানুষ স্বপ্ন দেখে, তুই এত ঘুমাচ্ছিলিস, দিনের বেলাও তুই স্বপ্ন দেখলি? আমি বললাম, কেন স্বপ্ন কেন? দরজা খুললো, জুতোর আওয়াজ পেলাম, দরজা বন্ধ করে বলে চলে আসলো, সিঁড়ি দিয়ে ওঠার আওয়াজ পেলাম, কি বলছো তোমরা? তখন বলছে, এই নিবেদিতা দি তো সেই 12:30টার সময় বাড়ি গেছে, এখনো আসেইনি, আসলে তো আমাদের তুলে দিত। আমি বললাম, তাহলে কি হলো আমার সাথে? আমি নিবেদিতা দিদিকে ফোন করলাম, ওদের কথাই না আমার বিশ্বাস হলো না, ওরা অনেক সময় ফাজলামি করে। আমি ফোন করতে, প্রথমে ফোনটা রিং হলো, দ্বিতীয়বার করতে ফোনটা রিসিভ করে। আমি বললাম, দিদি তুমি কোথায়? বললে, এই তো আমি রাস্তায় রয়েছি, আসছি। আমি বললাম, আসছি মানে তুমি এখনো মাতৃ সদনে আসুনি? তখন বলছে, কই না তো, আমি তো বাড়িতে এসছিলাম, ছেলেটা এসছে না, জানিস না, ওকে কিছু টাকা দেওয়ার ছিল, বুঝিয়ে দিলাম। হ্যাঁ, ও আমি আসছি, এক্ষুনি আসছি। কেন, পেশেন্ট এসছে? আমি ফোনটা ছেড়ে দিলাম, আর কোনো কথা বললাম না। আমি বুঝতে পারলাম না যে তাহলে আমাকে নিবেদিতাদির গলায় ওরকম ভাবে ডেকে কে তুললো, কে গেল? নিবেদিতা দি তো বাড়ি গেছে, সে তো রাস্তা দিয়ে ফিরছে, তাহলে তো ওরা ঠিকই বলেছে। তাহলে আমি কার কথা শুনলাম? অদ্ভুত ভাবে চিন্তায় পড়ে গেলাম। তখন ওরা দুজন আমাকে বলল, নে নে এখানে শুয়ে পড়, নিবেদিতা দি আসছে বললো, দেখলি তো, বিশ্বাস হলো না আমাদের কথা, আবার ফোন করলি। ওরা আমাকে পাশ থেকে টিচ করছে, হাসাহাসি করছে, যে বাবা এত ঘুমিয়েছিস তুই, সত্যি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলি। আমি কাউকে বলে বোঝাতে পারছি না যে না, স্বপ্ন না, আমি বাস্তবটাই শুনেছি। কিন্তু কিছু করার নেই, সত্যি তো মনের ভুল ভেবে ভুলে গেলাম। নিবেদিতা দি ঢুকলো মাতৃ সদনে, ঠিক 5-7 মিনিট পর একজন পেশেন্ট পার্টি নিয়ে ঢুকলো, হইচই করতে করতে। কোথায় দিদি, কোথায় আপনারা, কোথায়, হইচই করতে করতে। আমরা ছুটে গেলাম, যখন দরজা খুলে তখন দেখলাম সিঁড়ির নিচে পেশেন্ট পার্টি, যে পেশেন্ট নিয়ে এসছে তার মাথা ফেটে গেছে। কি হয়েছে, দু ভাইয়ের মধ্যে পাশাপাশি ঘর, মারপিট হয়েছে, গাছের কোনো পেঁপে বা কোনো রকম নারকেল পাড়া নিয়ে দু ভাই মারপিট করেছে, এক ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে। তখন নিবেদিতা দিয়ে আমাকে বলছে, নে না তাড়াতাড়ি নিয়ে কে পরিষ্কার কর, আহারে কত ব্লিডিং হচ্ছে, একদম বুক ভর্তি রক্ত, গলা দিয়ে, কানের পাশ দিয়ে। তখন আমি ভাবলাম যে নিবেদিতা দি তো আমাকে কিছুক্ষণ আগে এই কথাটা স্বপ্নে আমি দেখেছি না সত্যি, আমি তো কিছু বুঝে পাচ্ছি না, কিন্তু সত্যি তো ব্লিডিং হয়েছে, এরকম একজন এলো। তো আমি একটু খেয়ালে পড়ে গেছি। নিবেদিতা দি বললো, কি হয়েছে রে, তুই তো আমাকে সচরাচর ফোন করিস না, আজকে ফোন করে আমার খোঁজ নিলি কোথায়? আমি না তখন নিবেদিতা দিকে সবটা বললাম। তখন দিদি বলল, দেখ, এই হসপিটাল, নার্সিংহোম, মাতৃ সদন, এইগুলোর প্রাণ যেরকম জন্ম নেয় সেরকম প্রাণ যায়। তাই যেখানে প্রাণের জন্ম আছে, সৃষ্টি আছে, সেখানে কিন্তু মৃত্যুও আছে। যেখানে মানুষের মৃত্যু হয় সেখানে তাদের আত্মারা থাকবে না, এটা কখনো হয়? অবাঞ্ছিত অনেক কাজ মানুষের থেকে যায়, যারা সময়ের আগেই চলে যায়, তাদের শেষ ইচ্ছাগুলো থাকলে তাদের ওই টানে কিন্তু তারা থেকে যায়, তারা মায়া ত্যাগ করতে পারে না। হ্যাঁ, তাদের বাড়ির লোকজন যদি খুব ভালোভাবে নিষ্ঠাভাবে কাজ করায় তাহলে সেই আত্মা হয়তো মুক্তি পায়। আবার অনেক আত্মাকে মানে পিণ্ডদান করেও কিন্তু মুক্তি করতে হয়। দেখ, তুই মাতৃ সদনে কাজ করিস, এখানে আমারও এরকম ওই 19 নম্বর ঘর, 19 নম্বর ওয়ার্ডে আমার কিন্তু অনেক অভিজ্ঞতা আছে, তোর সাথে ওখানেই হয়েছে তো কিছু। তখন বলছে, হ্যাঁ দিদি, আমি এরকম শুয়েছিলাম, সব বিষয়টা বলে। দিদি আপনার এরকম আমি গলা শুনি, সিঁড়ি দিয়ে ওঠার আওয়াজ, জুতোর আওয়াজ। দিদি এটা কি করে হয়? আমি ওদেরকে বললাম তো, ওরা সবাই হাসি ঠাট্টা মজা করছে। তখন বলল,
এরম আমারও হয়েছে জানিস, তখন তোরা কাজও করতিস না। আমি তো অনেক পুরনো এই মাতৃ সদনে, তখন আমি আর 2-3 জন ছিল, এখন তো তোরা 6-7 জন কাজ করিস। তখন আমার দায়িত্বটা আরো বেশি ছিল। রাতের বেলা নিচে বসে আছি, বলি তাহলে একটা ঘটনা শোন। তখন আমাদের ঝর্ণা দিদিভাইকে ঘটনাটা বলে। নিবেদিতা, যিনি বড় সিস্টার, বলে খুব ভালো করে মনে আছে, সালটা ছিল 2007। তখন আমাদের এই ঝর্ণা যে দিদিভাই, যিনি আয়া, ওনাকে নিবেদিতা যিনি নার্স ছিলেন, হেড, উনি তখন বলে 2007 সালে একটা ঘটনা ঘটে। শোন তাহলে আজকে বলি, তোরা তো নতুন জয়েন করেছিস, কাজ করছিস, খুব ভালো করে মনে আছে। বাইরে মুষলধারে বৃষ্টি, পেশেন্ট মোটামুটি 6-7 জন ছিল। উপরটা তখন নতুন নতুন সবে তৈরি হয়েছে। ওপরে 3টে পেশেন্ট মহিলা অ্যাডমিট রয়েছে প্রায় 2 দিন ধরে। বর্ষার সময় মোটামুটি আরও যারা 2 জন ছিল তারা বৃষ্টির জন্য আসেনি। নতুন করে কোনো পেশেন্ট সেদিনকেও আসেনি। আমি কিন্তু আসি। আমি হেড এমনি এমনি তো হইনি, অনেক দায়িত্ব পালন করেছি। দায়িত্ব করলে তবেই কিন্তু একটা জায়গায় যাওয়া যায়। আমি খুব ভালো করে মনে আছে, রাতের বেলা তখন 11টা 5 হবে, 5 কি 10, 2007-এর ঘটনা তো অতটা মনে নেই সময়টা। আমি একটা চেয়ারে বসে আছি। আমার বাইরে বৃষ্টির শব্দ শুনলে বরাবরই মনটা খুব ভালো লাগে, আর বৃষ্টির মাটি ভেজা গন্ধ। আমি বসে বসে সেই বৃষ্টিটাই উপভোগ করছি। হঠাৎ উপর থেকে দোতলার উপরে 3 জন যে অ্যাডমিট ছিল, কোনো একজন পেশেন্ট খুব চিৎকার করছে, বাঁচাও আমায় বাঁচাও, আমার হাত পা জ্বলে যাচ্ছে, ব্যথা করছে। আমি অনেকক্ষণ ধরে শুনছি। প্রথমে বুঝতে পারিনি, অনেকেই এরকম ঘুমের ঘোরে চিৎকার চেঁচামেচি করে। প্রথমে আমি শুনছি, তারপর না আমি ছুটে গেলাম উপরে কি হয়েছে। যখন আমি উপরে ছুটে যাই, দেখলাম প্রথম যে আমি কেবিনে গেলাম, দেখলাম ঘুমাচ্ছে, পরপর 3 জনই ঘুমাচ্ছে। তাহলে চিৎকারটা কে করছিল উপর দিয়ে? নিচে আসলাম। নিচে এসে যখন আমি নিচের কেবিন আমি চেক করি, তখন দেখলাম নিচে যারা ছিল তারাও ঘুমাচ্ছে, কেউ জেগে আছে। তাদের মধ্যে একজনকে আমি বললাম, এই তোমরা চিৎকার করছো কেন রাতে? হ্যাঁ, একজনের জন্য আরো পেশেন্ট ঘুমাতে পারবে না, রাতে চিৎকার করে। যে জেগেছিল সে তখন বলল, কই দিদি, না তো, এইখানে তো কেউ চিৎকার করেনি দিদি, কই কোনো চিৎকারের শব্দ তো আমি শুনিনি, আমি তো জেগে আছি, ওরা তো ঘুমাচ্ছে দিদি। আমি আর কোনো কথা বললাম না। আমি তখন উল্টে বললাম, হ্যাঁ হ্যাঁ চুপ করে ঘুমাও, বড় বড় কথা বলে বেরিয়ে আসলাম। আবারও চেয়ারে বসলাম, বাইরে তাকিয়ে রয়েছি। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কখনো কখনো জোড়া বাজও পড়ছে। বসে আছি। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম একজন সিঁড়ি থেকে পেশেন্ট নামছে। আমি তাকে না কোনো কথা বললাম না। পেশেন্ট সিঁড়ি দিয়ে বা তার বেড থেকে নেবে, নিচে আসার কোনো কিন্তু অনুমতি নেই। সে উপরে হাঁটতে পারে যদি তার কোনো সমস্যা হয়, সিঁড়ি দিয়ে নিচে আসার কোনো পারমিশন নেই। কিন্তু সে সিঁড়ি দিয়ে নামছে, আমি দেখে না চুপচাপ বসে আছি। সে সিঁড়ি দিয়ে নামলো, আমার দিকে তাকালো, আমিও তার দিকে তাকালাম। সে আমাকে কোনো কথা বলল না। নেবে সে আস্তে করে নিচে যে ওয়াশরুম রয়েছে সেখানে চলে গেল। আমি দেখলাম সে সোজা চলে গেল নিচে যে ওয়াশরুম রয়েছে সেই দিকে। আমি ভাবলাম কি ব্যাপার, উপরে কি তাহলে কোনো সমস্যা হলো? অনেক সময় হয় জল টল না পড়লে হতে পারে কোনো সমস্যার জন্য হয়তো সে নিচে নেমেছে, কিন্তু আমার সাথে কোনো কথা বললো না। তা আমি আমার মতো বসে থাকি। ঠিক আছে, সে যখন উপরে উঠবে আমি তার সাথে তখন কথা বলবো। প্রায় বসে থাকি 30 মিনিটের বেশি হয়ে যায়।
সে আর বেরিয়ে উপরে যায় না। উঠলাম, বৃষ্টি একটু কমেছে, তখন রাত প্রায় ওই ধরে নাও আনুমানিক 12:30 বা 12:45। আমি আমি উঠে সোজা গেলাম নিচে ওয়াশরুমের ওখানে, গিয়ে দেখলাম দরজাটা ভেতর দিয়ে বন্ধ, মানে সে এখনো ভেতরে আছে। বাইরে দিয়ে বললাম, এই তুমি কি করছো এতক্ষণ ধরে, বেরাও, কখন গেছো বাথরুমে? কোনো সাড়া, কোনো শব্দ, কিচ্ছু কিন্তু ভেতর থেকে আসছে না। গেটে টোকা দিলাম, না, কোনো শব্দ নেই। ভাবলাম কি হলো রে বাবা, গিয়ে কি অজ্ঞান টজ্ঞান হয়ে গেল নাকি, নাকি অন্য কোনো কিছু ব্যাপার। গেটে সমানে জোরে জোরে আওয়াজ করতে শুরু করলাম। আমার গেট পেটানোর শব্দে নিচে রুমে ওয়ার্ডে থাকা যারা পেশেন্ট ছিল দুজন উঠে আসে, এসে বলল, ও দিদি, নার্স দিদি, কি হয়েছে, কে আছে, আপনি এত চিৎকার চেঁচামেচি করছেন? আমি বললাম, আহা, তোমরা উঠে পড়েছো, আর দেখো না ওপর থেকে এক পেশেন্ট, মনে হয় জল পড়ছে না জানো কলে, নিচে আসে, কখন ঢুকেছে এখনো বেরোয় না, কোনো শব্দ দেয় না। তখন ওরা দুজনও আমার সাথে গেটের মধ্যে সমানে পা ঝরে আমরা আওয়াজ করতেই শুরু করলাম। সমানে করার পর অনেকক্ষণ পর দরজাটা আপনা আপনি হুস করে খুলে গেল। যখন খুলে গেল আমরা ভিতরে গিয়ে দেখলাম কেউ নেই, কেউ নেই। যে পেশেন্ট ছিল দুজন প্রচণ্ড ভয় পায়, আর আমার কাছে তো কিছু অজানা না। আমি তখন বুঝতে পারি যে যেই জিনিসটা হচ্ছিল সেটা স্বাভাবিক না, অস্বাভাবিক কিছু। তখন তারা বলল, ও নার্স দিদি, ভিতর থেকে দরজাটা তো বন্ধ ছিল, ওটা খুলে গেল, আপনি বললেন কই কেউ তো নেই, তাহলে কি কি ছিল? ও দিদি, ও নার্স দিদি বলেন না। আমি তাদেরকে বললাম, আমি হয়তো ভুল দেখেছি, আর না না, আসলে দরজাটা এরকম কখনো কখনো বর্ষার সময় ভিতর থেকে বন্ধ হয়ে যায়, হয়তো কেউ ঠেলে বন্ধ করেছে। তাদেরকে একটা কিছু বুঝালাম, কিন্তু যেটা বুঝালাম সেটা পুরোটাই মিথ্যে, কারণ আমি তো নিজের চোখে দেখেছি। সকালবেলা ডক্টর আসলো, এসে যখন চেক আপে গেল, ডক্টর বলল, এই 19 নম্বর ওয়ার্ডের 19 নম্বর বেডের পেশেন্ট মারা গেছে, ওনার বাড়ির লোককে ফোন করো। যখন উঠলাম, খবরটা কানে পেয়ে তখন লক্ষ্য করলাম যেই মহিলাকে আমি রাতের বেলা সিঁড়ি দিয়ে নেমে বাথরুমে প্রবেশ করতে ঢুকি, সেই মহিলাই মারা গেছে। ডক্টর নারী দেখে বলল, সে তো মধ্যরাতে মারা গেছে, রাতের বেলায় তো মারা গেছে, ভোরবেলা মরা না, ডেড বডি। আমি তখন বুঝলাম যে যে মরে গেছে তার আত্মাটাই ওই নিচে বাথরুমে গেছে, আর তার আত্মা আমাকেও দেখেছে, আমি তাকে দেখেছি। প্রথম প্রথম অনেক শরীর খারাপ হতো, ভয় লাগতো, কিছু তাবিজ কবচ মাদুলিও ধারণ করি, কারণ প্রথম প্রথম কাজ করতে পারতাম না। কি করে করব, চোখের সামনে যদি এরকম ঘটে দিনের বেলা রাতের বেলা। তাও কিন্তু আমি আমার চাকরি জীবনে কর্মত নিষ্ঠা হয়ে আমি কিন্তু আমার কর্মজীবনটা কাটাচ্ছি, ভয়তে কিন্তু ছেড়ে যায়নি। হ্যাঁ, আমাকে কোনো ক্ষতি করেনি, আমার সাথে সেরম কিছু হয়নি, কিন্তু তবুও কিছু হবার লাগে না। ভয় যখন মনে ধরে তখন মানুষ এমনি ভয়কে ভয় পায়, কিন্তু নিবেদিতা দিদিভাই ভয়কে জয় করে আজও ওখানে টিকে আছেন। ওনার বয়স হয়েছেন, এখন উনি অতটা হয়তো দৌড়াদৌড়ি করতে পারেন না, কিন্তু ডিরেকশন দেন উনি। ওনাকে এখনো ওই না, মানে নার্সিং হোম বলো, হসপিটাল বলো বা মাতৃসদন, এখন অনেক বড় হয়ে গেছে, আগে ছোট ছিল। সবাই কিন্তু ওনাকে চায় যে নিবেদিতা সিস্টার উনি ওখানে থাকুক। আমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আমার ঘটনাটা বেস্ট অফ দ্য বেস্ট লেগেছে, সত্যি বলছি, খুব ভালো লেগেছে। ঘটনাটা সিলেক্ট করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এই দিদিভাইয়ের ঘটনা আমি আগেও বলেছি, কেমন লাগলো জানিও, এবার কমেন্ট করবো। চলো, আচ্ছা, এবার আমি কমেন্টগুলো পড়ি। বং হিন্দু হেসেল প্রথম কমেন্ট করেছো, অনেক রেড হার্ট দিয়েছো,
তারপরে সুজাতা দাস, তারপরে আমাদের বিরাট দাস কমেন্ট করেছো, তারপরে সুদীপ্ত ব্যানার্জি, সুকন্যা, তারপরে মৌমিতা দেব ব্লগ থেকে কমেন্ট করেছো, জয় বড় মাই জয় বোন। তারপরে শ্রাবণী হাজরা, সোনালী মুখার্জি, আচ্ছা, তারপরে প্রদীপ দাস, আয়ান হালদার, রূপা দে, অঙ্কিতা, তারপর কমেন্ট করেছো আমাদের বাংলাদেশ থেকে মিম, ত্রিপুরা থেকে বিরাট দাস, তারপরে কমেন্ট করেছো কিষাণু মান্না, তারপরে নীলিমা সিংহ, তারপরে মায়া দত্ত, আচ্ছা, সন্তুর দুনিয়া, পাপ্পু দে ভাই, ঝুমা চ্যাটার্জি, চৈতালি রয়, তারপর কৃষ্ণা মুখার্জি দিদি ভাই, অনুরুদ্ধ দাস, তারপর কমেন্ট করেছে সুদীপ রয়, প্যান্থার গেমিং ওয়াইটি, কৃষ্ণা ধারা বোন, তারপরে ডালি দেবনাথ দিদি ভাই, বাংলাদেশ থেকে আমাদের আব্দুল হক ভাই কমেন্ট করেছো, তারপরে অনেক দিন পর সুপদেব পাঞ্চাল কমেন্ট করেছো ভাই, জলি হাজরা, পিঙ্কি দাস, কাজল সাহা, পিন্টু ঘোষ, তারপর চৈতালি চক্রবর্তী, সুমনা ভট্টাচারিয়া, তারপরে কমেন্ট করেছো সিদ্ধার্থ পুরো কায়স্থ, তারপর সোমা দাস পরিবার থেকে, তারপর নিতা বসু কমেন্ট করেছো, ইন্দ্রজিৎ রয় চৌধুরী, তারপরে আকাশ কিচেন থেকে কমেন্ট করেছো, আর একদম শেষে কমেন্ট করেছো আপনারা অপর্ণা মণ্ডল, আচ্ছা অপর্ণা মণ্ডল কমেন্ট করেছো। আচ্ছা, অপর্ণা আমাকে প্রশ্ন করেছিল দিদি তোমার বাড়ি কোথায় একটু বলবে, আর এখানে সমীর বিশ্বাস কমেন্ট করেছেন দিদির বাড়ি ব্যারাকপুরে। হ্যাঁ, আমার বাড়ি ব্যারাকপুরে। যাই হোক, খুব ভালো লাগলো, সবাই খুব ভালো থেকো, বড় মায়ের আশীর্বাদ তোমাদের সবার মাথার উপরে সর্বদা থাক। এখনের মতো আসছি, আবারও দেখা হবে আগামীকাল। এখনের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।